জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে একটু ভিন্ন মাত্রা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যর্থতা করছে না। দারুণ কিছু মানুষ আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হবে বেশ জম্পেশ। তবে এই আয়োজনে থাকতে পারেন কিন্তু আপনিও। আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যুক্ত হয়ে যে কোনো ধরনের মন্তব্য কিংবা যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু করতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে, এবং আমি আপনার হয়ে আপনার সেই প্রশ্ন এবং মন্তব্য পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। ফলে আর দেরি না করে এখনই লিখতে থাকুন, জানাতে থাকুন আপনার মন্তব্য। এবং এই মুহূর্তে আপনাদেরকে আজকে জানাতে চাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন দারুণ একজন অভিনেতা শরীফ সিরাজ। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। আমি তো আপনার কাজের ফ্যান। আজকে আপনার কাছ থেকে একটা দারুণ জিনিস শুনতে চাইবো, নিশ্চয়ই আপনি শোনাবেন। ফলে দর্শক, অপেক্ষায় থাকতে হবে কি শুনতে চাই আমি শরীফ সিরাজের কাছ থেকে। তবে ক্যামেরার পেছনের মানুষ, সামনের মানুষদেরকে যেমন দেখলাম, পেছনের মানুষদেরকে সাথেও আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আছেন একজন গুণী নির্মাতা লস্কর নিয়াজ মাহমুদ। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? দর্শক, এখানে শেষ করতে চাই না, আমাদের সাথে যুক্ত হবেন আরও একজন অতিথি। ঠিক যুক্ত হওয়ার পরে আপনাদের কাছ থেকে জানিয়ে নিব। তবে শরীফ সিরাজ, আপনার কাছে ফিরতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই আয়োজনে একটি কমন প্রশ্ন থাকে। কমন প্রশ্নটি হচ্ছে, আর ইউ ফেমাস? ইয়েস, আই এম ফেমাস। ইয়েস, ইউ আর। মনে হয় আমরা একটা জিনিস বলি যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, এবং সেটা তার কাজের মাধ্যমে। আপনারা যে কাজটা করেন এটাই হচ্ছে দিন শেষে আপনাকে যেমন এগিয়ে নেয়, আপনার বাংলাদেশটাকেও এগিয়ে নেয়। ফলে সেই কাজটা যখন একটা রিমার্কেবল জার্নিতে পৌঁছায়, যখন একটা পর্যায়ে পৌঁছায়, তখন আমরা বলি যে না, কিছু একটা হলো। ওই কাজটা যখন আমাকে হাসায়, কাঁদায়, তখন একটা মান নির্ধারণ করি। ফলে আপনারা তো সেই কাজটাই করছেন, রাইট? রাইট। ফলে সেই কাজটা করতে কেমন লাগে? কোনো ধরনের একটা বন্ডিং বা ব্র্যান্ডিং কাজ হয় কিনা, দুটো জায়গা, যে এই ব্যাপারটার সাথে আপনার একটা জড়িয়ে থাকার বিষয় এবং সেই কাজটাকে ব্র্যান্ডিং করার বিষয়, দুটো জায়গা থেকে। এবং ব্র্যান্ডিংটা হয় কিন্তু দিন শেষে শরীফ সিরাজের না, বাংলাদেশের। হ্যাঁ, আমি একদম 100% বিশ্বাস করি এই মন্তব্যে। আলটিমেট শেষ পর্যন্ত আমরা যারা একটুখানি সৌভাগ্যবান, অন্যদের থেকে বেশি সুযোগ নিয়েই অবস্থান করছি এখন। তো সেই অনুযায়ী আমি বলবো যে শেষ পর্যন্ত আমাদের কাজগুলো তো সারা পৃথিবীতে বিভিন্ন মিডিয়ামে ছড়িয়ে যায়। তো আমি ভালো করি মন্দ করি, কাজটা খুব ভূয়সী প্রশংসা কুড়াক অথবা দুর্নাম কুড়াক, শেষ পর্যন্ত এটা বাংলাদেশের হয়েই কিন্তু রিপ্রেজেন্ট হয়। একদম। তো সেইখানে যে ওই কাজের অংশ হিসেবে যখন আমার মুখ ব্যবহৃত হয়, আমার শরীর ব্যবহৃত হয়, আমার অভিনয়ের যে সক্ষমতা সেইটা যখন কিনা ব্যবহৃত হয়, আমি যখন ওটার সাথে যুক্ত হয়ে যাই, তখন ইন এ সেন্স পার্ট অফ দ্যাট আমি ওইটারই একটা মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু সবকিছু মিলিয়ে মুদ্রা। রাইট। তো রিপ্রেজেন্ট করি, আসলেই তো দেশকেই তো রিপ্রেজেন্ট করি। একদমই তাই। এবং ওইটা সবসময় বলে যে আচ্ছা, ওই যে শরীফ সিরাজের বাংলাদেশের ওই কাজটা, ওই বাংলাদেশের ওই কাজটা, এবং এটাই সবসময় আমরা বলতে চাই, শুনতেও চাই চারিদিক থেকে, সারা দেশ থেকে, বিশ্ব থেকে তো অবশ্যই। এবং একটু আগে যেটি বলেছিলাম, দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন অতিথি, নতুন করে যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহন আমিম। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। এবং আপনার কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে, তার আগে আমি একটু নিয়াজ ভাই আপনার কাছে যেতে চাই। আর ইউ ফেমাস? নট ইয়েট। নট ইয়েট। কেন নয়? ফেমাসের যে বিষয়টা থাকে হচ্ছে গিয়ে মানুষ চিনতে হয়তো, বাট আপনি যদি ওভাবে বলতে চান যে ফেমাসের যে কোয়ালিটি বা যে বিষয়টা থাকে, তো আমি ছোট করে বলতে চাই, বাট আই ডিজার্ভ টু বি ফেমাস। Yes, you deserve to be famous, but the thing is, আমরা এই আয়োজন থেকে যেটি বলি যে
ফেমাস হইতে হবে আপনাকে মানুষ চিনবে জানবে এটা না। ফেমাস আমরা একটা রূপক শব্দে ব্যবহার করি, বাট আমরা দিন শেষে বলতে চাই কাজ কাজ কাজ। যে কাজটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, যে কাজটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই কাজটাই হচ্ছে একটা ফেমাস শব্দ, ফেমাস ব্যবস্থা, ফেমাস মাত্রা, মান, যেটাই বলেন। ফলে আপনি ফেমাস, আপনার কাজ আগায়, আপনার কাজ আমাকে ভাবায়। এবং আপনার কাজ, আমরা যে কাজ নিয়ে বলবো, আমি তো টেনশনে ছিলাম, শেষ পর্যন্ত দেখতে দেখতে টেনশনে ছিলাম কি হয় কি হয়, আসছি সেটাতে। তার আগে আমি একটু মোহনা মিমের কাছে যাচ্ছি। আর ইউ ফেমাস? সর্ট অফ। ওকে, কেন, কিভাবে বলেন তো? আমার কাছে মনে হয় আমি যতটুকু কাজ করেছি, আমার যেহেতু আমি প্রথমত একজন নৃত্যশিল্পী, তো আমার শাস্ত্রীয় নৃত্যের উপরেই যেহেতু আমার পড়াশোনা রয়েছে এবং সেই সাথে অভিনয় টুকটাক করেছি, তো যতটুকু কাজ করেছি আমি আমার শতভাগ দিয়ে করার চেষ্টা করেছি এবং সেখান থেকে আমার মনে হয় কিছুটা হলেও দর্শকের প্রশংসা কুড়িয়েছি। যদিও রাস্তাঘাটে বেরোলে আমাকে কেউ চেনে না, সেটা আলাদা। তবে হ্যাঁ, আমার কাজে যেহেতু আমি শতভাগ দিয়েছি, তো কোথাও না কোথাও তো আমি আমার ওই আমার ইনপুটটা দর্শকের কাছে পৌঁছেছে। তো সেদিক থেকে আমার মনে হয় আমি ফেমাস। বাট আমি চাই আমাকে রাস্তাঘাটে বেরোলে একটু বলুক, আপু আপনার সাথে ছবি তুলতে চাই। আচ্ছা, ছবি একটা জনপ্রিয়তার অর্থে, কিন্তু আমরা এটা বলতে চাই যে আপনার কাজটা কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, প্রভাব কতটুকু রাখছে। আমরা প্রভাব অর্থে ফেমাস বুঝাই। ফলে সেই অর্থে আপনাদের কাজ যেহেতু আমাদেরকে ভাবাচ্ছে, টেনশনে ফেলে দিচ্ছে। আমি যে কাজটা নিয়ে বলছি, যে যখন দেখছিলাম একটা টেনশন কাজ করছিল, ফলে সেটা নিশ্চয়ই একটা মাত্রা এবং মান দিয়েছে, এবং সেটির কারণে আপনারা সবাই সেই জায়গা থেকে ফেমাস। তবে আমাদের যে জানতে চাওয়া, কেন আপনাদেরকে নিয়ে এসেছি নিয়াজ ভাই, বলেন। আমরা ফেমাস। হ্যাঁ, যেহেতু আপনারা ফেমাস এবং আপনারা দিন শেষে বাংলাদেশের জন্য কাজ করেন এবং বঙ্গদেশের জন্য কাজ করেন। তবে আপনাদের এই বঙ্গদেশের জন্য যারা কাজ করেন, তাদের একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে গিরগিটি। সেই কাজটা যদি দেখতে চায় আমাদের দর্শকরা, সেখানে বঙ্গদেশে যেতে হবে না, যেতে হবে বঙ্গে। এবং বঙ্গে গিয়ে আপনি আসলে সেই সিরিজটি দেখতে পাবেন, গিরগিটি, যাদের এই কাজটি রয়েছে। এবং সেই কাজটি নিয়ে আলোচনা করবার জন্যই মূলত আমরা আজকে আমাদের এই অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। কি আছে এখানে, কেন দেখবো আমি আমার টাকা খরচ করে, যদি আমি টাকা খরচ করে দেখে ফেলেছি? আচ্ছা, সেই উত্তরটা তো আপনার কাছে আছে, কেন আপনি না, আমার দেখেছেন? দর্শকদের কাছে নাই। হ্যাঁ, দর্শকদের কাছে যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে কাজটা আপনার সময়টা নষ্ট করবে না। আপনি যে সময়টা খরচ করে কাজটা দেখবেন, সময়টা নিয়ে, সেই সময়টাকে আপনি উপভোগ করবেন। আর একটা বিষয় হচ্ছে গিয়ে কাজটা আপনাকে ভাবাবে। আচ্ছা, কাজটার একটা গল্প বা যে কোনো একটা ভিজুয়াল মাধ্যমে যখন আমরা একটা কাজ দেখি, সেটার একটা যেমন একটা সিম্পল যেমন একটা ন্যারেটিভ থাকে, তেমনি তার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে গল্পের। তো ছোট ছোট অনেক মেসেজ থাকে আর কি। তো যদি কোনো কেউ যদি খুব ভালোভাবে সেই কাজটাকে অবজার্ভ করে, কিংবা আমি যদি বলি যে একটা ফিল্ম যখন আমরা দেখি, সেটা যে একটা অ্যাপ্রিসিয়েশন যে ব্যাপারটা থাকে আর কি, তো সেটা যদি কেউ দেখে, তখন ওর মধ্যে অনেকগুলো হিডেন মেসেজ আছে, অনেকগুলো লেয়ার আছে। তো সেই লেয়ারগুলো আপনি যখন বুঝতে পারবেন, তখন সেটা আপনাকে আরও ভাবাবে এবং আপনাকে ওটা বারবার দেখার জন্য আপনাকে আসলে অনুপ্রাণিত করবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কাজটা যতটা না ভাবনার যে একটা ব্যাপার থাকে, যে আপনি খুব চিন্তা করছেন কি হচ্ছে, আপনার মাথার উপর প্রেশার পড়ছে, আমার মনে হয় এটা তেমন না। আপনি খুব লাইটলি ব্যাপারটা দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। কিন্তু দিন শেষে এর মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্যায়ে গিয়ে আপনাকে অনেক কিছু ভাবাবে আর কি। আমরা খুব সাটলভাবে অনেক মেসেজ দিতে চেষ্টা করেছি, খুব হার্ডলি না, যেন দর্শক, সব ধরনের দর্শক সেটাকে এটাকে অ্যাবজর্ব করতে পারে এর জন্য। তো আমার কাছে মনে হয় এর জন্যই গিরগিটি দেখা উচিত। আর সিম্পলি যদি বলি, এটা একটা বিনোদন মাধ্যম। তো যারা এটা দেখবে, আমার মনে হয় সেই 2 ঘন্টা 15 বা 20 মিনিট একটা সময়, সেই সময়টা তারা এনজয় করবে আর কি। আপনি ছোটবেলায় লিখেছেন উদাহরণ সহ বিস্তারিত লিখো? লিখেছেন? ফলে ভাববেন না আপনি এখানেই শেষ হয়ে যাবে, কারণ আমার অনেকগুলো বিশ্লেষণাত্মক এবং গঠনমূলক সমালোচনা ভিত্তিক আরো অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলো দর্শক অপছন্দ করবে, কিন্তু আমি করতে চাই আপনাকে। ফলে সেটার জন্য রেডি থাকুন। কেন দেখবো আমার টাকা খরচ করে আপনার কাজ? ওকে, এই প্রশ্নটা না শুনতে হয়তো একটু উইয়ার্ড মনে হবে, আমার নিজেরও মনে হয়েছে। আচ্ছা, যে আমি সত্যি কথা, মানে আমি অভিনয় করেছি, কাজ করেছি, সেটা তো একদিকে আছে। যেটা হয় আমার মনে হয় যারা কাজ করে অভিনয় জগতে, তাদের আমার মনে হয় প্রায় অর্ধশতভাগই নিজেদের কাজ দেখে না। তো আমি যে একেবারেই দেখি না তা নয়,
তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ জানি তো, আবার আচ্ছা। দেখবো টাকা খরচ করে, আচ্ছা। কেন দেখবো। তো তো পরে হলো যে না, নিজে কাজ করেছি, না দেখলে আবার কেমন হয়। আচ্ছা। তো ঠিক আছে, একটু সামান্য পরিমাণ টাকা, খুব বেশি না, ওটা রিক্সা ভাড়ার সমান। তো হ্যাঁ, খরচ করে দেখলাম, এবং দেখে আমি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমার না মানে সচরাচর যেটা হয়ে থাকে মানে গোয়েন্দা কাহিনী, এটা একদমই সেরকম গোয়েন্দা কাহিনীর মতো নয়। কিন্তু তারপরও যখন আপনি দেখা শুরু করবেন, কোথাও একটা গিয়ে আপনি স্টাক হয়ে যাবেন ওটা শেষ না হওয়া পর্যন্ত। তো এই একটা আমার মনে হয় এফেক্ট কিন্তু ফেলে যারা গিরগিটি দেখা শুরু করবে। যারা এখনো দেখেনি আমি তাদের জন্য বলছি, অবশ্যই এটা দেখুন, আর যারা দেখেছে তারা তো অবশ্যই জানে। তো সেটাই, আমি নিজে দর্শকের জায়গা থেকে আমি আসলে বোর ফিল করিনি, যেটা আমাদের ডিরেক্টর স্যার খুব ভালোভাবে বিস্তারিত বললেন। একদম 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 একদম। তো হ্যাঁ, দেখা উচিত, দেখা দরকার, এবং খুবই আমাদের রেগুলার লাইফস্টাইলের সাথেই কিন্তু মিলে যাবে। মানে গতানুগতিক ডায়লগ বলতে আমরা যেরকম বুঝি, খুব বইয়ের ভাষায় কঠিন কঠিন শব্দ এবং ব্যাকরণ দিয়ে, একদমই সেরকমটা নয়। একদম সহজ সরল বাংলা ভাষা, যেভাবে আমরা কথা বলি, যেভাবে আমরা শুনি, কিন্তু এই সহজ সরল ভাষাগুলোর মধ্যেই ছোট ছোট কিছু কি বলবো শব্দ চয়ন আছে, জি জি, যেগুলো আপনার কানে বারবার এখানে ঠোকা মারবে, এবং আপনার মাথায় সেই মগজে সেগুলো ঢুকে যাবে, যেটা আমাদের লস্কর নিয়াজ স্যার বলেছেন যে মেসেজ আছে। একদমই তাই। মননে মস্তিষ্কে মগজে এই বাংলাদেশের কাজগুলোই তো রাখতে চাই, সেখানে একদম যদি বাংলায় বলি, প্রমিত বাংলায় মূল্য সংযোজন কর দিয়ে 74 টাকা দিয়ে কেন দেখবো আপনার কাজটা আমার? সবাইকে দেখতে হবে না, আচ্ছা। প্রথমত। দ্বিতীয়ত, কারণ আমি এটা ব্যাখ্যাই করতে পারি, কারণ যেহেতু এটা ওটিটি প্ল্যাটফর্ম, বাংলাদেশ এটা এখনো গণমুখী মিডিয়াম নয়, ফলে যেখান থেকে পাইরেটেড ভাবে মানুষ দেখে ইউটিউবে আসার আগ পর্যন্ত, আমি চাই না সবাই ওইভাবে দেখুক। আচ্ছা। সো দেখার দরকার নাই। বাট যারা কিনা দেখছে, আমি ধরেন দর্শক হিসেবে বলতে পারি, যেহেতু সে দেখে মানে হচ্ছে তার এক্সপিরিয়েন্স অনেক। এখন যেহেতু মোবাইলের মধ্যে বা আমার সব কিছু আমরা দেখতে পারি সারা পৃথিবীর, আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি গিরগিটি, দেখে আমার যেটা মনে হয়েছে, মানে রিপন চৌধুরী না আমাদের ডিওপি, এক্স্যাক্টলি, হ্যাঁ, রিপন ভাই অন্তত আউট অফ ফ্রেম যে ভাবনা, গল্পের যে ভিজুয়ালাইজেশন, গল্প অনুযায়ী যে ওই অনুযায়ী এলিমেন্টাল যে ভিজুয়াল আপনি নিয়ে আসবেন, সেগুলো দেখার জন্য দেখবে। দ্বিতীয়ত দেখবে হচ্ছে এইটা গল্পটা একেবারে লোকাল করার চেষ্টা করা হয়েছে, যদিও ভাষাগত আরো করতে পারতেন ওনারা, বরিশালটাই করতে পারতেন, কিন্তু যে ভিজুয়ালগুলো লোকালে ওখানে ওনারা শুটিং করে এসেছেন, সেগুলো হয়তো আমাদের প্রচলিত ভিজুয়ালের মধ্যে একটুখানি ডিফারেন্ট। এখন কেন দেখবে সেটা তো এক কথায় বলা যায় না। যারা কিনা গল্প খোর তারা এমনিতেই দেখবে, আর যারা কিনা হচ্ছে গল্প খোর নয় এবং হচ্ছে এই মিডিয়ামটার সঙ্গে এখনো পর্যন্ত ফ্রেন্ডলি নয়, তারা তো দেখবেই না যতদিন না পর্যন্ত পাইরেটেড হয়। বাট যারা ভালো গল্প খোঁজে, যেমন ধরেন মোনা খুব সুন্দর করে বলছে যে প্রচলিত ডিটেকটিভ গল্পের মতো না, একটুখানি আলাদা। আপনিও দেখেছেন, আপনিও জানেন। আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কাজ করছেন কেন এই গল্পে? আমি আসছি। আমাকে এই প্রশ্ন আমার সেটার একটা প্রশ্ন আছে আপনার জন্য, আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, এবং সেটা আপনার অন্যান্য কাজগুলোর সাথে একটু সম্পর্কজনিত। আমি সেটা নিয়ে আসবো, তবে আমি আপনাদের সাথে অ্যাড করি, যেহেতু দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা যেহেতু কাজ করেছেন, ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ বিভিন্নভাবে থাকে, তবে গল্পটা দেখতে হবে, এটার মধ্যে টুইস্ট আছে, আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু কয়েকটা পর্ব আছে, প্রায় 5টা পর্ব। সো 5টা পর্বের শেষ পর্বের যে 26 মিনিটের ওই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে টুইস্টটা দেখার জন্য, ব্যাপারটা বোঝার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, সহজ একটা ভাষা আছে যে এই ভাষাটা তো আমার, যেটা আমাকে কানেক্ট করে। আরে আচ্ছা, আমরা তো এইভাবেই কথা কই না, ঠিক আছে, এভাবে কথা বলি না, ঠিক আছে। সো ওই ভাষাটা তো আমার, যেটা আমাকে কানেক্ট করে। সো এটা একটা ভালো হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে জনরার কাজগুলো বেশি চলে, সেই জনরার কাজগুলোর মধ্যে হচ্ছে যে থ্রিলার, একটু ডিটেকটিভ ওয়েতে রিপ্রেজেন্টেশনটা, কাজটা মানুষজন পছন্দ করে, সেটাও একটা কারণ হতে পারে। এটা আমার দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। হ্যাঁ, মানে ওরকম একটা চিন্তা ভাবনা থেকেই তো আমরা এরকম একটা গল্প করার চিন্তা, মানে আমরা আসলে কোন জনরায় কাজ করবো, ওটিটিতে কাজ করবো, তো তাহলে এটা কি একটা রোমান্টিক গল্প করব, নাকি একটা খুবই একটা সামাজিক মেসেজ দিব? ওই যেটা আপনি বললেন যে এখনকার ট্রেন্ড এটা, মানুষ মানে
থ্রিলার পছন্দ করছে এবং গোয়েন্দা গল্প, যে কারণে আসলে করা করছে। আমি যদি ভুল না করি নিয়াজ ভাই, আপনারা তো অনেক কিছু দেখেন, তারপরে বোঝেন, তারপরে না কাজটা করেন। হ্যাঁ, ধরেন আমাদের যে জেনারেশন, আমরা বড় হয়েছি 3 গোয়েন্দা পড়ে, এইটা হচ্ছে আমাদের একটা লার্নিং পিরিয়ড বা বোঝার ব্যাপ্তিটা বাড়িয়েছে। এখনকার জেনারেশন যেটা পাবজিতে বড় হয়, হ্যাঁ, ওদের কাছে ভিজুয়াল মাধ্যম থাকে, ওরা ধুমধাম গিয়ে গুলিটা করে দেয়। কিন্তু আমরা গুলিটা চিন্তা করছিলাম যে আসলে মাসুদ রানা সেটা আসলে গুলিটা করছে, ওইটা আমরা ভিজুয়ালাইজেশন করেছি চিন্তার মাধ্যমে। সো ওদের সাথে আমাদের পার্থক্যর জায়গাটা অনেক। কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মের দর্শকরা আবার হচ্ছে এই জনরার, এই জেনারেশনের, যারা একটু বেশি এরকম অ্যাগ্রেসিভ ওয়েতে থাকে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা আপনার যদি মনে থাকে, প্রায় 4-5 বছর আগে একটা সিনেমা আমাদের প্রতিবেশী দেশের রাটসাসান, ওই মুভিটা দেখার পর থেকেই, কেননা আমি জানি না, ওই মুভিটার পর থেকেই সকল, এটা প্রতিবেশী দেশ কিংবা বাংলাদেশের এই জনরাতে এই যে থ্রিলার বেসড মুভিগুলো বেশি বানানো শুরু হয়েছে। এটা কি আমারই চিন্তা, আমারই মত, নাকি আপনাদের মত? না, আপনি এই জায়গাটাতে মানে ঠিক কথাই বলেছেন। আসলে এই যে ওইটা দেখার পরে বা ওর পরের যে ব্যাপারগুলো, কারণ আমাদের এখানে কিন্তু থ্রিলার গল্প হতো না, যেহেতু থ্রিলার গল্প হতো না, এবং আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশের একটা ছাপ আছে, বা আমরা তাদের দ্বারা একটা প্রভাবিত যাচ্ছে, এবং কোন কাজটা ওখানে ভালো যাচ্ছে। একটা সময় 90s-এ বলিউডের যে ধরনের রোমান্টিক সিনেমাগুলো হতো, আমাদের মেকাররাও সেরকম রোমান্টিক সিনেমায় করতেন। তো তারপরে যখন তারা ওই যে যেটা আপনি বললেন, ওই ছবিটা যখন করলো, তারপরে আস্তে আস্তে প্লাস হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়ান সিনেমার একটা প্রভাব আছে আর কি আমাদের এখানে। তো চিন্তা করলো যে ঠিক আছে, ওটা ওরা যেভাবে করেছে, তারপর আমরা এখানে, আমার এখানে কতটুকু সাকসেস হয়েছে সেটা অবশ্য ভিন্ন বিষয় আর কি, অন্য প্রসঙ্গ। বাট আমরা আসলে ওখান থেকেই প্রভাবিত আর কি। আচ্ছা, সেটা আপনি কাজের ধরনগুলো দেখলেই, মানে যারা করে আর কি, আমি আমার কথা বলছি না এই কারণে না, কারণ আমি হচ্ছে ট্রেন্ড এখন এটা, ঠিক আছে আমাদের রাইট। বাট আপনারা প্লিজ এভাবে অন্যভাবে নেবেন। আমার একটা চিন্তার জায়গা যে আপনারাও কি এমনভাবে ভাবেন, আপনারাও কি হয় না যে আপনারা যেহেতু এইটার মধ্যে থাকেন, আমি এটার মধ্যে থাকি না, আমি এটার মানুষ না, এটা আমার একটা ভাবনা, বাট আপনাদের এই ভাবনাটা হয় কি না? রাইট মোহনা, আপনি কেমন করে ভাবেন? দুইটা বিষয়। আপনি শুরুতে যখন বলছিলেন যে আপনি আসলে নৃত্যের মানুষ, হ্যাঁ, ওইটা আপনাকে বেশি একটু ক্যাপচার করে, আপনার লাইফস্টাইল, আপনার চলা, এবং সেখানে অভিনয়। কিন্তু অভিনয়টার আগে নৃত্যটা একটা দারুণ অভিনয়, এবং সেখানে আপনারা যখন অ্যাপ্রোচ করেন, মানে পুরো শারীরিকভাবে, সেটা একটা দারুণ অভিনয়। এই অভিনয়টা আসলে কেমন লাগলো সেটা একটা জানাবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়টা, মানে সরি একটু কাটছি, এই নাচের কাজটা, অভিনয়, না না না, নাচের অভিনয় না, এই অভিনয়টা, যে কাজটা করেছেন, এই কাজটা করতে পেরে কেমন লাগলো? সহজ বাংলায় যে প্রশ্নটা করা। আর হচ্ছে যে আমরা যে জনরার কথা বলছি, থ্রিলার বেসড হলে মানুষ পছন্দ করে, আপনি দর্শক হিসেবে কি পছন্দ করেন? কোন প্রশ্নের উত্তর আগে দেব? প্রথমটা কেমন লাগলো আর কি। আচ্ছা, আমি সবার শেষে যুক্ত হয়েছি এই প্রজেক্টের সাথে। আচ্ছা, কিন্তু এটার সাথে আমার একটা সাপ্লিমেন্ট প্রশ্ন আছে, আমি এটা করব। জি, আমি এই গল্পটা শুনেছি, অনেক আগে আমি গল্প শুনেছি, যেহেতু আমাদের যিনি এক্সিকিউটিভ প্রোডিউসার এবং ডিওপি রিপন চৌধুরী, তার সাথে আমার পূর্বে একটি ফুল লেন্থ ফিল্মে কাজ হয়েছে। তো সে সূত্রে আমি এই গল্পটা, এবং তখন লস্কর নিয়াজ ভাইয়েরও নাম শুনেছি, এবং তার এই কাজটা করার কথা, এরকম একটা রাফ একটা গল্প আমি শুনেছিলাম, এবং আমার বেশ ভালো লেগেছে। কিন্তু আমি সেখানে আসলে এভাবে কখনো দেখিনি যে এই গল্পে আমি কাজ করব বা আমার কাজ করার সুযোগ আছে বা কিছু, এরকম কোনো কথাও হয়নি। আচ্ছা, পরবর্তীতে যখন কাস্টিং হচ্ছে, কাস্টিংয়ের সময় আমাকে আমাদের যিনি ডিওপি রিপন চৌধুরী, উনি আমাকে বলছে যে মোহনা, আপনি কি এই ক্যারেক্টারটা করবেন? আমি বললাম যে কেমন ক্যারেক্টারটা? বলে খুবই ছোট ক্যারেক্টার। আমি আসছিলাম এটাতে, তো বলে খুবই ছোট ক্যারেক্টার। যেহেতু উনি একটু ইতস্তত বোধ করছিলেন, কারণ আগে একটা ফুল লেন্থ ফিল্মে কাজ হয়েছে, তো ওনার কাছে মনে হয়েছে হয়তো আই এম সামওয়ান বিগার অর সামথিং, ইউনো। তো ওনার মনে হয়েছে হয়তো আমি করব না। তো আমি আচ্ছা, আমার ক্যারেক্টারটা কীরকম কী হবে সেটা যখন আমি পরে জানলাম, তো আমার কাছে মনে হলো আচ্ছা, এরকম একটা গল্পে আমার যদি কাজ করার সুযোগ হয়, তো ওয়াই নট। সেটা স্ক্রিনিং টাইম আমার যতটুকুই থাক না কেন, সেটা 10 মিনিটের থাক, 20 মিনিটের থাক, কি 2 মিনিটেরই থাক। আচ্ছা, তো আমি এই গল্পের সাথে যুক্ত হতে পারছি এরকম একটা গোয়েন্দা গল্পে, এবং আমার জীবনে যে কটা কাজই আমি করেছি, গোয়েন্দা গল্পে আমার কাজ একদম নেই বললেই চলে। তো এটাই সেক্ষেত্রে প্রথম আমি বলবো।
তো সেজন্য অবশ্যই আমার সেখানে এক্সাইটমেন্টটা ছিল এবং কাজে গিয়ে আমি তো ওনাকে দেখে রীতিমতো ভয় পেয়েছি, কারণ উনি মেকআপ নিচ্ছিলেন মেকআপ রুমে এবং আপনি দেখেছেন সিরিজে উনি যে লুকটা চেঞ্জ করে প্রস্থেটিক মেকআপটা, মানে সেই মেকআপটা নেওয়া হচ্ছিল ওই মুহূর্তে। আমি না কিছুক্ষণ এভাবে তাকিয়েছিলাম, আচ্ছা এটা কে। সো আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে মানে এরকম এতটা রিয়েলিস্টিক লাগছিল, আমি আসলে বুঝতেই পারিনি। আমাদের মেকআপ আর্টিস্ট এই খোকন ভাই, হ্যাঁ উনি বেশ ভালো কাজ করেছেন মেকআপে। তো হ্যাঁ আমার প্রথম দিন আমি বেসিক্যালি 2 দিন ছিলাম, আচ্ছা। আমার 2 দিনের বেশি ছিল না কাজ। না আমি ওটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার স্ক্রিন টাইমটা কি কম হয়ে গেল? যতটুকু হয়েছে আমি এনজয় করেছি। ওকে ঠিক আছে। এবং সেকেন্ড প্রশ্ন যেটা থ্রিলার, জি জি, এখান থেকেই আসছি, লেজ ধরেই আর টানবো। আমার না থ্রিলার ভীষণ ভয় লাগে, আমার ব্লাড দেখলে ভয় লাগে, আমার নিজের হাত কাটলে ভয় লাগে। তো থ্যাংক গড আমি ওই সিনগুলোর সময় আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না, তো এদিক থেকে ব্যাস আমি সেফ সাইডে আছি। হ্যাঁ কিন্তু আপনার কাছে প্রশ্ন আছে, আপনি কি কি রান্না করে নিয়ে এসেছেন আমাদের জন্য আজকে, সেটা আমরা শুনবো এবং জানাবো আমাদের দর্শকদের। তার আগে আমি দর্শকদের জন্য আরেকটা তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে একটু অপেক্ষা করতে হবে দর্শক। আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আরই ফেমাসের আয়োজনে। একজন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। ছিলাম আপনার কাছে, কি কি রান্না করে নিয়ে এসেছেন আমাদের জন্য, সেটা কি এখন বলবেন নাকি আমি একটু পরে আসবো? রান্না সব আমার বাড়িতে, আপনারা ওয়েলকাম আফটার দ্য শো। নাকি সিরিজের মধ্যে? না এটা সব সিরিজের মধ্যেই। আচ্ছা, আসলে সত্যি সত্যি রান্না করেছিল উনি নাকি আপনারা রান্না করেছেন? সত্যি সত্যি রান্না করেছিল। সত্যি সত্যি রান্না করেছিল। আপনি বলেন, সত্য বলবেন, ডিরেক্টর যা বলেন। না না, ডিরেক্টরস চয়েস দিলে হবে না, আপনি বলেন, যাহা বলিব সত্য বলিব। মেনু কি কি ছিল তা হয়তো তার মনে নেই, কারণ অনেক আগে রান্না তো। না আমি ডিরেক্টরস আর্টিস্ট, তো ডিরেক্টর যেভাবে বলবেন হ্যাঁ আমি রান্না করেছিলাম। মানে পরের কাজটা আপনি তাকে নেবেন, মানে এই যে ডিরেক্টরস আর্টিস্ট বলছে, মানে এর মানে হচ্ছে পরের কাজটা যেন নেন, বিবেচনায় রাখা যায় আর কি। আচ্ছা ঠিক আছে, বিবেচনাধীন। আপনি আমাকে বলেন, আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি, এই সব কিছুতে এই ড্রাগ রিলেটেড যত কাজ আছে এটার মধ্যে আপনাকে নেয় কেন? সব ডিরেক্টর কেন নেয়? এইটা কারণ হচ্ছে আমি আপনাকে চিনি, ধরেন এই যে মানে আপনার কাজ হয়তো আগে দেখেছি, বাট দুর্দান্ত রকমের মার্কিউলিস থেকে যে শুরু হয়েছে, আমার ধারণা এই কন্টিনিউয়াস প্রসেসে সবগুলোর মধ্যে আপনাকে এটার মধ্যে রাখা হচ্ছে কেন? কারণ হচ্ছে আমার জন্মই হয়েছে জ্যাকসন ভাই করে। হ্যাঁ, জ্যাকসন ভাই হচ্ছে মানে ইটস লাইক এ ড্যান। ওকে, না বিষয়টা এরকম না, বিষয় হচ্ছে যে ধরেন চেহারা মানে কাস্টিং যখন কিনা হয় তখন অভিনেতার চেহারার বৈচিত্র্য দেখে যে কোনটার মধ্যে আমি কোনটা বেশি খেলাতে পারবো। রাইট। ফলে কাস্টিংয়ে খুব সহজেই আমাদের এখানে হয়ে যায়, কারণ ধরেন আমাকে প্রিপারেশনের জন্য তো 3 মাস সময় দিতে পারবে না টাকা পয়সা সহ। ফলে ওরা হচ্ছে রেডিমেড একটা জিনিস চায়, যেটাকে খুব অল্প মেক আপ ও ডাউন করে ব্যবহার করা যাবে। আর যেহেতু আমি থিয়েটারের লোক, সেহেতু ফিজিক্যালি আমি হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকতে চাই সবসময়, যেন হচ্ছে যে কোনো দিকে নেওয়া যায়, প্লাস অথবা মাইনাসের দিকে। তো একটা মধ্যম জায়গায় থাকার কারণে আমাকে এই ধরনের ফ্লেক্সিবল কাস্টিং এর মধ্যে নেয় ক্যারেক্টারের মধ্যে। এখন যেটা আপনি বলছেন যে হচ্ছে ড্রাগ রিলেটেড কেন, এই একমাত্র গল্প আপনিও যতগুলো বললেন যেটার মধ্যে আমি এগেইনস্ট ড্রাগ। হ্যাঁ কিন্তু গল্পের কিন্তু ড্রাগ আছে। হ্যাঁ ড্রাগ আছে, তবে একদম অনেস্টলি স্পিকিং তাকে যখন আমরা কাস্ট করি মানে আমাদের মাথায় এরকম কোনো চিন্তাই কাজ করেনি যে ড্রাগ রিলেটেড। আমাদের একটা ক্যারেক্টারের জন্য একজনকে দরকার, এবং সেটা উনি যেটা বললেন যে ফিজিক্যালি ফিট, মানে তাকে আমরা যে কোনো জায়গায় আমাদের অনেক অভিনেতাদেরই আসলে সেটা তাদের কাজের ব্যস্ততার কারণে হোক বা অন্য যে কারণেই হোক না কেন, তাদেরকে আমরা সব জায়গাতে ফিট হিসেবে পাই না আর কি। হ্যাঁ, ইভেন তাদের এত ব্যস্ততা থাকে যে একটা সেট থেকে আসলে একটা শুটিংয়ে যেতে হয়, আমরা তাদেরকে এরকম সময়টা দিতে পারি না। ওই যেটা বললেন যে 3 মাস তো তাকে প্রিপারেশনের জন্য টাইম দিতে পারি না, আমাদের যে বাজার। তো সেই হিসাবে যে ওটা আর একটা থিয়েটারের কর্মী দরকার আমাদের, ওনার থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি তার অ্যাক্টিংটা আমাদের ভালো লেগেছে, মনে হচ্ছে হ্যাঁ এই ক্যারেক্টারটা সে প্লে করতে পারবে। এবং তার আগে তার শুধুমাত্র আমি মার্কিউলিস দেখেছিলাম আর কি, তো ওইটা কিন্তু ওটার সাথে যেটা ড্রাগ আছে ওটা কিন্তু আমাদের মাথায় ছিল না আর কি। যে হ্যাঁ এই ওনাকে দিয়ে আমাদেরকে হবে আর কি। মানে এখন এই যে আপনি আমাদের এখন বললেন যে ড্রাগে, আমার এখন মনে হয় আসলে
ব্যাপারটা তো তাই, আমাদের তো ড্র্যাগ আছে, মানে আমরা তো কিন্তু এটা মাথার মধ্যে ছিল না। না আমার না শেষ পর্যন্ত মনে হচ্ছে সিনেস ভাই আমাদের এই যে গল্পটা, মানে আমি যে কারণে অ্যাট্রাক্ট হয়েছি, আলটিমেট তো নায়ক আমি, যেগুলো দেখানো হয় নাই। তো প্রবলেম যেটা আপনাকে এত কম দেখালো কেন, আপনি ওনাকে জিজ্ঞেস ওই যে বিভিন্ন চেহারায় আবির্ভূত অ্যাভাটার ছিল, বিভিন্ন অ্যাভাটার, যার জন্য আমার শুটিং কম করতে হয়েছে। একদম জাস্ট শেষ দিকে বলে দিলাম আমি ছিলাম বাবা, ভুলে যায় না। আচ্ছা, তো আমার ওই রিভেঞ্জ ট্র্যাজেডি ব্যাপার ছিল শেক্সপিয়ার প্রচুর, তো এইটা অনেকটা আমার কাছে রিভেঞ্জ ট্র্যাজেডির মতো মনে হয়েছে। এবং আলটিমেট শেষের দিকে যে ডায়লগটার কারণে আমাকে নেওয়া হয়েছে, শেষে অনেক বড় একটা ডায়লগ থাকে, তো সেটা হচ্ছে ওনারা আমার উপরেই ডিপেন্ড করছেন যে ভাই এই ডায়লগ কেউ পারবে না, আপনাকে করতে হবে। আর হচ্ছে এই ক্যারেক্টারের ব্যাক হিস্ট্রি এবং আপনার ব্যাক হিস্ট্রি একই রকম থিয়েটারের সঙ্গে যুক্ততার কারণে। এবং আমার মনে মনে চাইছি, আমিও সবসময় চেয়েছি যে এমন একটা ক্যারেক্টার করি যেটা হচ্ছে সব প্রতিশোধ নিয়ে ফাটাই ফেলে সবাইকে। হ্যাঁ, তো এটার মধ্যে আমি করি নাই হয়তো সরাসরি ফাটাই নাই, এই ক্যারেক্টারটা ফাটিয়েছে। এবং ক্যারেক্টারের একটা যে সফট, যে একটা, আমি তো বলি এটা হচ্ছে এক ধরনের সাগা, মানে বিরলপুর নিয়ে ওই তানভীর ক্যারেক্টারের যে মানে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার যে অতীতের যে অভিজ্ঞতা, সব কিছু মিলে একটা যে গ্রামগুলো আমরা চাই, যেভাবে আমরা একটা আদর্শ গ্রামের পরিকল্পনা করি, যেটা ক্ষয়ে যাওয়ার এক্সপেরিয়েন্স এবং নিজের পরিবারের লোকদের হারানোর বেদনা একজন মানুষকে কি পরিমাণ ক্ষুব্ধ করে ফেলতে পারে, সেই ধরনের একটা রিয়েকশনারি ক্যারেক্টার আমি খুঁজতেছিলাম অনেকদিন। আলটিমেট তো তানভীর ওয়াজ দ্যাট অফার। আপনি যেহেতু আপনি ডায়ালগের কথা তুললেন, আমার একটা আবদার ছিল, আমি একদম শুরুতে এই আয়োজনের শুরুতে বলেছিলাম যে আপনার কাছে একটা আবদার করব। সেই আবদারটা হচ্ছে যে আমি এই কাজটার মধ্যেও একটা ডায়ালগের যে দুর্দান্ত টানাটানি, মানে আপনারা যেভাবে সুন্দর করে বলেন, আমি তো হয়তো দর্শকভাবে হিসেবে বললাম যে টানাটানি, এটা কি আমাকে একটু একবার করে দেখানো যায়, মানে বা বলা যায়, আপনি যদি একটু শেয়ার করেন, আপনি যদি আমাদেরকে। না, আমাকে ইমপ্রোভাইজেশনের সুযোগ ছিল এই বিষয়ের মধ্যে, সিরিজের মধ্যে, যেহেতু আপনি থিয়েটারের মানুষ এবং এই যে বিশেষ করে বহিঃপ্রকাশ, আপনার এক্সপ্রেশনের বহিঃপ্রকাশ, এটা জোশ, মানে আমার দেখেই ভাল লাগছিল, যখন আমি ফোনে দেখছিলাম দেখেই ভাল লাগছিল। আমি আমার নিজের যে নাটকের দল গণনাট্য কেন্দ্র এবং আমার যে নাটকের গুরু খায়রুল বাশার, ওনার কাছ থেকে অনেক দিন আসলে দূরে, বাট হয় না যে আপনি যখন কিনা তৈরি হচ্ছেন তখন আপনার মনের ভিতরে যারা কিনা একজন অ্যাক্টরকে তৈরি করেন, যাকে দেখে দেখে তৈরি করেন যে ওর মধ্যে এই উপাদান দেওয়া উচিত, তার মধ্যে আমাদের খুব মানে খুব দৃঢ় বুনিয়াদি কিছু উপাদান আমাদের কাছে দিয়ে দিছে। সেটা হচ্ছে যে কিছু কিছু নাটকে আমরা অভিনয় করার সুযোগ পেয়েছি, ক্যারেক্টারাইজেশন, এই নাটকের সাথে ইনভলভমেন্ট, এই গল্পের সাথে ইনভলভমেন্ট হওয়ার যে ধরনের ওয়ার্কশপ হয়েছে, তার মধ্যে আমি বেস্ট, আমি এখনও পর্যন্ত দেখা না হলেও আমি লিখিত আকারে বর্ণনা আছে যে খায়রুল বাশার যতগুলো নাটক লিখেছেন, ওয়ার্ল্ড ক্লাস একটা নাটক হচ্ছে বাস্তবিটে। আচ্ছা, তো সেই নাটকটা আমি অনেকদিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। তো আমাকে যখনই কিনা মানুষ বলে যে এক্সপ্রেস করো, তো আমার মনে হয় যে ওকে আমি কখনোই পারফরমেন্সে হয়তো মঞ্চে কখনো করতে পারি নাই, আমার যদি কখনো সুযোগ হয়, আমি তো সবসময় বলতে চাই, এই ভিটে কথা কয়, এই ভিটে কথা কয় রাইতের গহনে আন্ধার বেলায়, আমার বাপও দাদার বাপও কথা কয় কব্বরের গহীন তলায়, আমাগরে ডাক দিয়া, ভিটার সিথান থিকা মান্দার গাছের বাক, তার উপর শিশু গাছ পার হইয়া ভাগারের দক্ষিণ দিয়া যেথা খাল পার তালের সারি, আমার বাপু দাদাই পুঁতি ছিল চারা, খড়মড়ি খড়মড়ি তালের পাতায় বাতাসের আওয়াজ। থ্যাংক ইউ শরীফ শেষ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি মুগ্ধতা নিয়ে শুনছিলাম এবং দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু ছোট করে জানাবেন লোকেশনটা কই ছিল? আমাদের ইনডোরের যতগুলো আমরা কাজ করেছি সেগুলো ঢাকাতে করেছি, আমরা ঢাকাতে করেছি। আর আউটডোরের কাজ করেছি আমরা ঝালকাঠিতে। ঝালকাঠিতে যাওয়ার একটা, ওটা আমার হোম ডিস্ট্রিক্ট, সেটা একটা কারণ। বাট তার থেকেও বেশি ব্যাপার হচ্ছে গিয়ে যে লোকেশনটা অনেকটা আনটাচড, মানে আমরা জেনারেলি দেখে অভ্যস্ত না আর কি। ঢাকার আশেপাশে হয়তো আমরা করতে পারতাম, আমরা ঢাকাতে, ঝালকাঠিতে, বরিশালে আমরা ওরকম লোকেশন, বিশেষ করে যে আমাদের ইন্টেরিয়র যেটা, ওটার সাথে মিলিয়ে এক্সটেরিয়র খুঁজছিলাম আর কি, কিন্তু পাচ্ছিলাম না আর কি, পাচ্ছি বা শুটিংয়ের জন্য এরকম না, যে কারণে আমাদের কয়েকবার আমরা লোকেশন রেখেতে যাই। তো একটা পর্যায়ে ডিওপি, তারপরে আমাদের প্রোডাকশন ডিজাইনার, আর্টের যারা আছেন, ওনারা বললেন যে
আমরা ঢাকার আশেপাশে তো খুঁজে নিতে পারি, মানে কেরানীগঞ্জ বা এটা। তো আমি বলছিলাম যে না, ঢাকার আশেপাশে কেন খুঁজবো না, এটা একটা কারণ হচ্ছে কি, হ্যাঁ ওটাও একটা ছোট শহর, সব ঠিক আছে, কিন্তু যে লোকটা কেরানীগঞ্জ চিনে তিনি কেরানীগঞ্জের মানে গলি দেখলেই চিনে ফেলবেন যেটা কেরানীগঞ্জ কিংবা এটা এরকম। তো যেই কারণে আমাদের ওইটার মানে আমি চাচ্ছিলাম না, তো ওইটার আমি ঝালকাঠিতে করা আর কি বললাম যে ওখানকার নদীর একটা আলাদা ক্যারেক্টার আছে, আমরা বুড়িগঙ্গা দেখলেও বুঝি আর আমরা এত বেশি হচ্ছে গিয়ে ওটা ইউজড হয়েছে, যে কারণে আমরা আসলে ওখানে। এই জন্য আমি তো প্রশ্ন করলাম লোকেশন কোথায়, এটাই একটা আপনার সাকসেস স্টোরি। আমাকে একটু বলেন যে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন, যারা দেখছেন তারা কি বলছেন আপনার কাজটা দেখে বা এই কাজটা দেখে? প্রথম আপনার এই কথা শুনে আমার যেটা মাথায় আসলো আমার ছোট বোনের কথা, কারণ যেদিন এটা বের হয়েছে ও সেদিনই রাতে আমাকে ফোন করে বলছে, ওয়াও আপু এটা কি জোস, ওর একদম এই টোনই ছিল, ওয়াও। তো আমি বললাম যে এটা কিন্তু ভালো, কারণ সাধারণত অনেক সময় হয় কি যে আপনজনরা প্রথম দেখতে চায় না, বলবে আচ্ছা ঠিক আছে তুমি বানাইছো তুমি করলা, আচ্ছা দেখি ঠিক আছে, মানে এটা এক্সপেক্টেড ছিল না। আর ও আমার কাছে হচ্ছে ক্রিটিক্স, হ্যাঁ এটা থাকা ভালো। হ্যাঁ ও ভীষণ, ও সহজে প্রশংসা করে না। আচ্ছা, আমার মা তো তার ডাবল। তো সেই জায়গা থেকে ও যখন কথা বলছে আমার মা পাশ থেকে নিচ্ছে, বাবু খুব সুন্দর খুব সুন্দর, আচ্ছা এটা কোথায় শুটিং হয়েছে, এটা আচ্ছা ওই ছেলেটা কি ভালো অভিনয় করছে, মানে আপনার কথা বলছে আর কি। তারপর ইরফানের কথা বলছে, ওকে মানে আমার পরিবার এবং আমি সহ আগে ইরফানের থেকে সাজ্জাদ নামে বেশি চিনি, কারণ ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যানে তখন ও সাজ্জাদ নামেই মিডিয়াতে মোটামুটি ভাবে পরিচিত ছিল। তো ইরফানের থেকে সাজ্জাদই বলতো, সাজ্জাদ ভাইকে এরকম প্রথমভাবে দেখলাম। তো সবকিছু মিলিয়ে আসলে ও ভীষণই এক্সাইটেড ছিল, এবং ওর কাছে এটা মনে হয়েছে যে মানে বাংলা সিরিজ এরকম, মানে এটা আনএক্সপেক্টেড। আমরা মানে এটা আমাদের, আমি জানি না এটা অক্ষমতা বলবো কি না, আমরা আমাদের নিজেদের কাছ থেকে এক্সপেকটেশনটা ভীষণ কম রাখি, তাই না? আমরা কিন্তু সাউথের মুভি এখনকার জেনারেশন খুব বেশি দেখে, হলিউডের কাজ খুব বেশি দেখে, যেহেতু নেটফ্লিক্স, হইচই, সবাই টেলিভিশনের চাইতে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটাই সবাই বেশি দেখছে। তো সেই জায়গা থেকে বাংলা একটা সিরিজ এবং গতানুগতিক গোয়েন্দা সিরিজ নয়, তারপরও এতটা মানে এত সুন্দরভাবে একটা ধারাবাহিকতা রেখে এবং অডিয়েন্সকে সেখানে কি বলবো আগ্রহের সাথে যে ধরে রাখা, হ্যাঁ যুক্ত করা, এই জিনিসটা আসলে আমরা এক্সপেক্ট করি না। তো আমার মনে হয় সেই আনএক্সপেক্টেডলি যে ওয়াও ফ্যাক্টরটা তৈরি হয়েছে, সেটাই বোধহয় আমি পেয়েছি, জানতে পেরেছি। এবং আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও সারাক্ষণ আমার নেগেটিভ সাইডগুলো বলে যে তুই অভিনয় পারিস না, তুই কেন করছিস। তো ও নিজে বলেছে যে এবার জাস্ট লিখছে, হ্যাঁ ভালো করছিস, আগায় যা। তার মানে ভালো, মানে আপনার মানে একদম গঠনমূলক সমালোচনা যারা করে প্রত্যেকেই মানে টিক চিহ্ন দিয়েছে যে ওকে দিয়েছে। ওকে, আমি একটু ফিরতে চাই, আমি হয়তো প্রশ্নটা একটু তো পরবর্তীতে আসতে যাচ্ছিলাম, যেহেতু উনি প্রসঙ্গটা তুলেছেন যে প্ল্যাটফর্মের কথা, ওটিটি প্ল্যাটফর্ম, আপনি শুরুতে একটু বলেছিলেন যে আসলে সবার জন্য কাজটা নাও, কিন্তু এমনও কি হয়, ধরেন এই যে এখন তো সবাই বিভিন্ন চ্যানেলের নাম দিয়ে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং করে তারা আলাদাভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে এবং সেখানে এই নাটক বা এই কাজগুলোকে আলাদাভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তাতে হয় কি মানুষের কাছে পৌঁছানোর জায়গাটা একটু বড় হয়, মানুষ আসলে চাইলেই দেখতে পারে। তো সেইটা একটা মানে ক্ষেত্র যে জনপ্রিয়তা চাওয়া বা মানুষের কাছে পৌঁছানো। ওটিটিতে আমাদের মানে বাস্তবিকভাবেই বাংলাদেশে এখনো মানুষজন অভ্যস্ত কম, মানে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে সবাই এখন ওটিটির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে, সেটা এখানে কম। আমার ধারণা আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে শাহরুখ খান একটা ইন্টারভিউতে, শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সাথে যে এখনকার দর্শকরা সবসময় কেউ মানে ওই যে একটা স্পিড দিয়ে দেখে, কিন্তু এখন নর্মালিও কেউ দেখে না, রাইট? সো শুধুমাত্র ওটিটিতে না, এবং সেই জায়গাটা দেখার মাত্রাটা একটু স্পিড আকারে চলে গিয়েছে। এমন দর্শকদের জন্য মানে এই কাজটা কি একটু ইয়ে হয়ে গেল, মানে দূরে রেখে দিলেন কাজটা, এরকম কি মনে হয়? যার একটু ওনাদের কাছে পৌঁছানোর সুযোগ ছিল, কেননা কাজটা ভালো হয়েছে। তো এখন আমাদের ডিরেক্টর এবং প্রযোজকের কাছ থেকে আমি যতখানি এক্সপিরিয়েন্স নিয়েছি ডাবিং এর মানে পোস্ট প্রোডাকশনের সময়, তাতে আমার মনে হয়েছে ওনাদের
কাছ থেকে আসলে আন্তরিকতার কোনো ঘাটতিই ছিল না। আমি একটা মানে অফ টপিকে বলি, যেটা হচ্ছে যে কোট আনকোট 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বিজনেস, এখানে যে অর্থের মানে যে হ্যাঁ অর্থের টানাপোড়েনটা হয়েছে, ফ্লো অফ মানি কম, আর ফিল্ম বিশেষ করে এই ধরনের নির্মাণ আর্ট কালচার সেগুলো এখনো পর্যন্ত আমাদের এখানে ইনভেস্টমেন্ট এই শব্দটার মধ্যে আসে নাই, কোট আন কোট ব্ল্যাক মানি দিয়ে চলে। হ্যাঁ, তো এই সরি এই ধরনের একটা সৎকায় জারিয়া খাত, রাইট, এটা আসলে মানুষ যেহেতু ব্ল্যাক মানি দিয়ে চলে, মানুষ ফ্রি দেখতে চায়, ভাই তোমাদের কি কাজ দাও আমরা এমনি দেখবো, তো সেটা দেখানো যায় অবশ্যই, কিন্তু সেইটার জন্য যেভাবে উৎপাদনের যে খরচ সেটা তো এনশিওর করতে হবে। এখন আমি ফ্রি তো দেখাতেই চাই, আমি নিশ্চয়ই চাই, সবাই চাই যে আমার কাজটা সবাই দেখুক, বাংলাদেশের সবাই দেখুক, আমাকে চিনুক, ভালোবাসুক না বাসুক, কিন্তু কাজটা দেখুক, কারণ সবাই মিলে তো কাজটা করছি, এবং আউট অফ দ্য বক্স অনেক কথাবার্তা বলতে চাচ্ছি। তো আমরা আমাদের মৌলিকত্ব মানুষের কাছে পৌঁছাতে চাই, কিন্তু মানুষ হয়ে গেছে হচ্ছে সৎকায় জারিয়া খাতের, যার ধরুন যেখানে আপনার হচ্ছে ভোক্তা তৈরি হয়নি এবং হচ্ছে ব্ল্যাক মার্কেটের জিনিস দিয়ে ভোক্তারা নিজেদের অভাব পরিপূরণ করেন, সেখানে আপনি এক্সপেক্ট করতে পারবেন না কোনো কিছু। ফলে এইটা যখন কিনা ওটিটি কোম্পানিগুলো দেখে বাংলাদেশের সার্বিক বাস্তবতা, তখন তারা, আমি একটু বাজেভাবে বলছি না, যে অ্যাটিটিউড হওয়ার কথাও টুয়ার্ডস দ্য ডিরেক্টরস, টুয়ার্ডস দ্য ফিকশনস, টুয়ার্ডস দ্য মেকার্স, সেটা আমাদের এখানে না। এটা একলা বনে বিলাই বাঘ একটা ব্যাপার আছে না, সেরকম হয়ে গেছে যে আমি তো অনেক ক্লাস, আমার কাছে আসো, আমার কাছে এখানে আসলে তুমি উপর উঠে গেলা। তো ইন্ডিয়াতেও যে পরিমাণ ওটিটি তৈরি হয়েছে, বাংলাদেশে জনসংখ্যার আয়তন অনুযায়ী আরো ওটিটি দরকার ছিল, এবং সেটা সহজলভ্য দরকার ছিল। আপনি দেখবেন বায়োস্কোপ প্লাস এক চ্যানেলে অনেক কাজ, অনেক কিছু, এরকম চেইন শপ যখন কিনা খোলা হয়ে যাবে, তখন আমার মনে হয় মানুষের কাছে আরো সহজলভ্যতা আরো যাবে। হ্যাঁ, রাইট। এবং সহজলভ্যতা বাড়ানোর জন্য এই যে যারা রীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে আরো সহজ হতে হবে, যে কারণে আমাদেরকে একটা সহজ বিরতি নিতে হচ্ছে। দর্শক, আরই ফেমাসের আয়োজনে একটা সহজ বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন। একজন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ, কিন্তু এখন নিশ্চয়ই একটা তারতম্য ঘটবে। আপনি আমাকে বলেন, আপনার এই কাজটার মধ্যে এতগুলো গালিগালাজ কেন রেখেছেন? অপ্রয়োজনীয় কোনো কিছু ছিল কি? ঠিক আছে, এটা এক এক দর্শকের কাছে এক এক রকম। অপ্রয়োজনীয় ছিল কিনা, প্রয়োজন কেন ছিল? ক্যারেক্টারের প্রয়োজনীয়তার কারণেই ছিল আসলে, মানে যার মুখে গালি দরকার নেই নিশ্চয়ই তার মুখে ছিল না আর কি। হ্যাঁ, তো এরকম। আর কিছু জায়গাতে ইম্প্রোভাইজেশন ছিল, ক্যারেক্টাররা নিজেরাই হয়তো বা ওটা একটা ফ্লোর মধ্যে দিয়ে গেছে আর কি। তো তারা যখন দু একটা জায়গাতে এরকম গালি দিয়েছে, সেটাকে আসলে আমি ফ্লোটাকে থামাইনি আর কি। আর তারপরে আমি যখন স্ক্রিনে দেখতে গিয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, এটা প্রাপ্তবয়স্কদের জন্য, এটা 18+ কোনো মানে সিরিজ না, সেটা ঠিক আছে। হ্যাঁ, একদম বাচ্চাদের সাথে বসে দেখতে একটু অনেক জায়গাতে লাগে, বা অনেকে বলছিলেন যে এখানে বিপ দিতে পারি কিনা, যে না ঠিক আছে, যে আমি চাচ্ছি এটা এইভাবে যাক আর কি। আর যেহেতু আরেকটা ব্যাপার, এটা হচ্ছে গিয়ে টেলিভিশনের জন্য প্রোডাকশন না, যে আপনি আপনার ড্রয়িং রুমে বসে, মানে যখন অনে হবে সবার সাথে বসে দেখছেন। এটা একটা ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছে, তো ওই প্ল্যাটফর্মের কথা চিন্তা করেই কিন্তু যে আচ্ছা ঠিক আছে, এটাকে স্বাভাবিকভাবে রাখা যায়, যেমন আমরা সিনেমাতে হয়তো বা রাখি বা কিছু, এটা টেলিভিশনের জন্য হলে হয়তো বা অবশ্যই আমি এই জায়গাগুলোকে অন্যভাবে ট্রিট করতাম আর কি। মানে একটু ফ্লেভার কিন্তু লাগাইছে, এটা সবার জন্য না, সবাইকে নিয়ে দেখার জন্য না। যখন এটা এখানে হচ্ছে কি, আপনি তো চাইলেই হচ্ছে কি আপনার ডিভাইসটা নিয়ে আপনি এক পাশে বসে দেখছেন, বাবা এক পাশে দেখছে, মা এক পাশে দেখছে আর কি, ওইটা। কিন্তু টেলিভিশনের যে ব্যাপারটা থাকে, মানে ড্রয়িং রুমে যখন টিভি থাকে আসলে, তখন তো আমাদের কিছু করার থাকে না আর কি। রাইট। কি পছন্দ আপনার, ইউটিউব নাকি ওটিটি? কোথায় কাজ দেখতে ভালো লাগে? এটা কঠিন প্রশ্ন। নাকি টেলিভিশন নাকি বড় পর্দা? অনেস্টলি এই ওটিটি প্ল্যাটফর্মগুলো আসার পর, এতটা সহজলভ্য হয়ে যাওয়ার পর, টেলিভিশনের সামনে কিন্তু খুব কমই বসা হয়। এবং শুধু আমার না, আই থিঙ্ক সবারই একই, যারা একটু পরিবারের বয়োজ্যেষ্ঠরা আছেন, আমাদের বাবা মা বা দাদি নানি যারা আছেন, তারাই কিন্তু বসে টেলিভিশন দেখছেন। আদারওয়াইজ বাকিরা সবাই কিন্তু মোবাইলে যে কোনো না কোনো ওটিটি প্ল্যাটফর্মে কিছু না কিছু দেখছে। তো সেদিক থেকে হ্যাঁ, ওটিটি দেখা হয়।
বানিয়ে বলবো না, মিথ্যা কথাও বলবো না, বলার জন্যও বলবো না। নেটফ্লিক্স দেখা হয় এবং বাংলায় গিরগিটিতে যখন থেকে কাজ শুরু করছি তখন থেকে বঙ্গতে চোখ রাখি। আচ্ছা, তো হ্যাঁ, ওটিটি। আর ইউটিউবটা আমি বলবো না দেখা হয় না, কারণ আমার নিজের, এটা বলা ঠিক হবে কি আমি জানি না, আমার নিজের না ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা অনেক দিন আচ্ছা। বন্ধ আছে, কিন্তু মাঝে মধ্যে সেজন্য ইউটিউবে যাই যে অন্য আর কোন কোন প্রতিদ্বন্দ্বী দল ইউটিউব চ্যানেল খুলেছে এবং তাদের কি অবস্থান। তো ততটুকু জানার জন্য হলেও ইউটিউব দেখা হয়। আমি একটু ফিরতে চাই আপনাদের কাজগুলোতে, কি কি করছেন, আমাদের আরো এরকম ধরুন কি কি কাজ আসছে শরীফ সিরাজ একটু বলতেন। আমার এখন মুক্তির প্রতীক্ষায় 2টা ফুল সিনেমা আছে। একটা হচ্ছে রিজন শাহরিয়ার সুমিতের মাস্টার, আচ্ছা, আর একটা হচ্ছে জাহিদ জুয়েলের পিনিক, এবার আসবে ডিসেম্বরে। আর সিনেমার জন্য গল্প নিয়ে কথা হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে 2টা ডেভেলপমেন্ট হচ্ছে, আর যেগুলো আমার শুধু অভিনয় করার কথা সেরকম 2টা সিনেমাতে কথা হচ্ছে। বাহ, ভালো ভালো, হ্যাঁ, আসলেই ভালো। হ্যাঁ, একদমই। কি কি কাজ আনছেন এখন, কি কি এটার পরে আর কি কি আসছে? ভাবনার জায়গা থেকে বললে যে এরপরে হচ্ছে কি ফিচার লেন্থের চিন্তাটাই করছি আর কি, যে পরবর্তী সিনেমার জন্য। আর ডেভেলপমেন্ট পর্যায়ে একটা ওটিটির সাথে কথা হচ্ছে, সেটা একটা প্রজেক্টের জন্য, সিরিজ না ফিকশনাল আর কি। এই দুটো। আর এই গিরগিটি তো যেহেতু রিলিজ হওয়ার পরে তো একটা ব্যস্ততা যায়, আপাতত এটার প্রচারণার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। প্রচারণা তো করছেন। আমার একটা কঠিন প্রশ্ন আসছে আপনার জন্য, একটা ছোট্ট কঠিন প্রশ্ন। তার আগে আমি একটু মোহনামিম আপনার কাছে ফিরতে চাই, কি করছেন, কি কি নতুন কাজ আসছে? আমার এ বাপরে, প্রথমত গিরগিটি রিলিজ হলো সিজন 1, এখনো এটা 1 মাসও হয়নি। হয়েছে কি না, 1 মাসও হয়নি। তো এটার ধারাবাহিকতা এখনো চলছে এবং এটার একটা রেশ এখনো আছে। গিরগিটি সিজন 2 আমরা ভাবছি, সিজন 2 নিয়ে আমরা ভাবছি। আসলে দর্শকদের একটা তো ফিডব্যাক নেওয়ার ব্যাপার ছিল, যে দর্শকরা আসলে কেমন দেখে। এখন এটা মঞ্চ নাটক হলে দর্শকদের সব সামনে বসা থাকে, তাদের একটা ক্ল্যাপ আমরা পাই। তো এখানে আসলে ফিডব্যাকটা কীভাবে পাবো? কিন্তু এই যেমন আপনাদের সাথে কথা হচ্ছে, কিংবা আমরা সোশ্যাল মিডিয়াতে টুকটাক যেটা দেখছি, কিংবা এরকম অনেকেই যেমন তাদের অনেস্ট ওপিনিয়ন দেন, তাতে আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ, দর্শক যারা দেখেছে তাদের কাছে হয়তো একটা চাহিদা তৈরি হয়েছে আর কি। রাইট, পাস ওটার জন্য আমরা চিন্তা করছি গিরগিটি 2 এর আনার ব্যাপারে আর কি। ইনশাআল্লাহ। এবং সেরকম একটা ক্লু নিশ্চয়ই ছিল আর কি গিরগিটি শেষে। হ্যাঁ নিশ্চয়ই। এবং সেটার জন্য আপনারা একটা গণভোটের আয়োজন করতে পারেন, সেখানে জিজ্ঞেস করতে পারেন চান কিনা। তা যখন তারপর বলবে কেউ একজন, আমার মনে হয় হাজয় যুক্ত হচ্ছে, হাজয় যুক্ত হচ্ছে, তারপরে পাস। রাইট, হ্যাঁ, সেটা করা যেতে পারে আর কি। কিন্তু আপনি আমাকে বলেন, এই যে এত কষ্ট করে কাজটা করলেন, এবং সেটা কি আপনি টাকা পয়সা পাইছেন আর এদেরকে ঠিকঠাক টাকা পয়সা দিচ্ছেন? দিয়েছি। হ্যাঁ, আমি তো একদম ক্লিয়ার। মানে সেটা কি, মানে যতটুকু পাওয়ার কথা আর কি, হয় না যে আচ্ছা টানাপোড়েনের সংসার যেরকম থাকে আর কি। যদি ওভাবে বলতে যাই, সেটা হচ্ছে একজন শিল্পীর আসলে যেমন সম্মানী হওয়ার কথা, তেমনটা বোধহয় তাদেরকে সম্মানিত করতে পারিনি। আচ্ছা, কারণ হচ্ছে কি, আমার তো ইচ্ছা করে আরও বেশি করে তাদের সম্মানিত করার। এবং যেটা বিষয় হচ্ছে যে একটা কাজে যে আপনি আসেন, আপনার কাছ থেকে আমি 3টা দিন নিলাম, 3 দিনের জন্য কাজ করেন, আপনি পেমেন্ট নেন, চলে যান, এরকম ভাবে কাজ করতে আসলে চাই না। তাদের সাথে একটা সম্পর্ক হোক, একটা দীর্ঘ সময় ধরে তারা ওই কাজটার মধ্যে দিয়ে যাক, এবং ওটার জন্য তাদেরকে যেমন মানে রেমুনারেশন দেওয়া দরকার হয়, ওটা করতে পারলেই বোধহয় আসলে খুব ভালো লাগতো। একদম অনেস্টলি আমি বলতে চাচ্ছি। মানে আমাদের দর্শকদেরকে অনেকের একটা প্রশ্ন ছিল যে এরকম একটা কাজ করলে পরে ওটিটির প্ল্যাটফর্মে যারা আছেন তারা আপনাদেরকে কত টাকা দেয়? এটা কি বলা যাবে আমাদেরকে, আমাদের মতো অসাধারণ দর্শকদেরকে? আচ্ছা, এটা আসলে এখানে বলা যাবে না, বলা যাবে না। তবে হ্যাঁ, এখানে কত টাকা সেটা তো আসলে বাজেটের উপর ডিপেন্ড করে। এখন ওটিটিরা যেটা করে, কাজগুলো হয় তারা কমিশন করে। আগে হয়তো তারা বললো তারা এই কাজটা করতে চায়, এই কাজটার জন্য এত টাকা বাজেট বরাদ্দ, এর মধ্যে আপনাকে কাজটা করতে হবে, এটা একটা। আর আমরা যেটা করেছি, এটা আগে আমরা নিজেরা বানিয়েছি আর কি, আমাদের নিজস্ব অর্থায়নে বানিয়ে দেন আমরা ওটিটিকে অ্যাপ্রোচ করেছি আর কি, যে কাজটাকে আপনাদের ভালো লেগেছে। এটা আপনার ওই সিনেমার মতো একটা ব্র্যান্ডিং করেন না, এত টাকার কাজ, মানে আর কত টাকা আর্ন হলো, এরকম একটা কি যেন এটা ব্র্যান্ডিং। না, আমরা ওইভাবে ব্র্যান্ডিং করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? কারণ ওই ধরনের ব্র্যান্ডিং এ অনেক কিছু থাকে, কিন্তু তাদের হয়তো বা ওই ব্র্যান্ডিংটাই তাদের শক্তি, যে এত টাকা কাজ দেখে দেখবে।
তার থেকে আমি মনে করছি যে হ্যাঁ, কাজটা মানুষ দেখে নিজেরা বলুক এটা আসলে এত টাকার কাজ। ওকে, আমাদের শেষ করতে হবে, একদম শেষ দিকে রয়েছি। একটা করে লাইন শুনতে চাই আমার প্রিয় দর্শকদের জন্য, সেটি হচ্ছে যে আমাদের এই বাংলাদেশটা নিয়ে আমরা বাংলাদেশটাকে অনেক বেশি ভালোবাসি, এটা আমাদের দেশ, সেই দেশটাকে ভালো রাখতে চাই আমরা, ফলে সেই দেশ নিয়ে আপনার যে কোনো ধরনের মন্তব্য। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেশকে তো আমরা সবাই ভালোবাসি, তার জন্য আমাদের প্রত্যেকের অন্ততপক্ষে নিজে যে পেশায় আছি সেই কাজটা সততার সাথে করলে আমার মনে হয় দেশটা ভালো থাকবে। জি, মোহনা মিম। এক লাইনে বলাটা না মুশকিল, একদম শেষ করতে হবে আমাকে, সময় নেই। দেশের এখন যে পরিস্থিতি, গত বছর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে এখনো সেটা কিন্তু আমরা স্থিতিশীল পর্যায়ে নেই। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা যদি একটু সুন্দর বাংলাদেশে নিঃশ্বাস নিতে চাই, তাহলে সবার আগে কে কোথায় কি করলো সেটা না করে নিজেকে প্রশ্ন করা দরকার। আমি কতটুকু সৎ আছে, আমি কতটুকু কি দিচ্ছি দেশকে, এটা আমার মনে হয় সবার আগে প্রয়োজন। জি, শরীফ সিরাজ ভাই। দেশকে ভালোবাসুন আর কি। দেশকে ভালোবাসুন, একদমই তাই। ধন্যবাদ শরীফ সিরাজ, ধন্যবাদ মোহনা মিম, ধন্যবাদ লস্কর নিয়াজ মাহমুদ, আমাদের সাথে আপনাদের মূল্যবান সময় শেয়ার করবার জন্য। আপনাদের প্রতি অনেক শুভাশিস এবং শুভকামনা রইল, ভালো থাকবেন আপনারা। দর্শক, আমরা যে মানুষগুলোর কথা শুনছিলাম তাদের কিন্তু শেষ বাক্যে এসে শেষ দিকে একটা কথা বলেছেন, দেশটাকে আসলে ভালো রাখতে হবে এবং এই দেশের মালিক কিন্তু আপনি, ফলে দেশটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার রয়েছে। প্রতিদিন বাংলাদেশের জন্য কাজ করুন, নিজের জন্য কাজ করুন, নিজের জন্য কাজ করলে সেটা বাংলাদেশের জন্যই, বাংলাদেশের সমীকরণে যুক্ত হয়ে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আয়োজনে।